মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ। এমপিদের পড়াবেন সিইসি, মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছ থেকে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ। এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে ব্রিফিংয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ। ইতিবাচক ভূমিকা রাখলে সরকারকে সহযোগিতা করবে জামাত। কিশোরগঞ্জে দলটির আমির। ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে ইসিতে 11 দলীয় ঐক্য। কাল প্রতিবাদ সমাবেশের ডাক। এবং নির্বাচনে টানা বন্ধের পর শেয়ার বাজারে লেনদেন শুরু। ঊর্ধ্বমুখী প্রধান সূচক। অব্যাহত থাকার আশা বিনিয়োগকারীদের। রমজানের আগে ব্যাংকে বেড়েছে গ্রাহকের আনাগোনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার সকালে নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতির কাছে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে নতুন সরকারের মন্ত্রিপরিষদ নিয়ে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারণ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। সেদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে এই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন। ডকুমেন্টেশন সেটার প্রকাশের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল। তো এটা সবকিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করছি। নতুন মন্ত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকারকে যে কোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত তারা। তাদের সাথে আমাদের নিশ্চয়ই একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে। আমরা যখন সুশীল সমাজে যাব, এনজিওতে ফেরত যাব, যার যার পেশায় ফেরত যাব, সকলেই সকল সময় সকল সরকারের সাথেই আমরা যোগাযোগ রেখে কাজ করি। এদিকে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির কাছে প্রত্যাশা বেড়েছে সাধারণ মানুষের। দেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাখতে পারবে এমন মন্ত্রিসভার প্রত্যাশা তাদের। সেই সঙ্গে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা চান তারা। বাংলাদেশে যাতে কোনো দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি না হয়। বিগত সরকার আমরা যেভাবে দেশ চলছে আমরা চাই না যেভাবে দেশটা এভাবে চলুক। এদিকে শপথ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে ডাক পাওয়া ব্যক্তিদেরকে বহন করতে পরিবহন পুলের পক্ষ থেকে ৪৫টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হচ্ছে, এমনটাই জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন, গুলশান নাকি হেয়ার রোডে, তা নির্ভর করবে তার সিদ্ধান্তের উপর। এদিকে মিন্টো রোডে অবস্থিত বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনও প্রস্তুত করেছে সরকার। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর। তাই প্রশ্ন উঠেছে, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় পায় বিএনপি। ধারণা করা হচ্ছে দলীয় প্রধান তারেক রহমানই হবেন নতুন প্রধানমন্ত্রী। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওঠেন গুলশানে মায়ের বাসা ফিরোজার পাশে 196 নম্বর বাড়িতে। আবাসিক এলাকায় সরকার প্রধানের নিরাপত্তা ও গুলশান থেকে সংসদ ভবনের দূরত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসস্থান পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হচ্ছে, এই নিয়ে বিএনপির দলীয় সূত্রগুলো থেকে কিছু জানা না গেলেও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুতি নিচ্ছেন তারা। যমুনাতে যেখানে এখন প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, ওই জায়গাটাকে আমরা ঠিক করবো আর কি। এমনি ঠিকই আছে, তারপরে ওনার কিছু যদি কোনো এডিশন সাবট্রাকশন থাকে সেটা আমরা করে দিতে পারি। বিগত 3 জন তত্ত্বাবধায়ক সরকার প্রধান যমুনায় ছিলেন। তবে গত বছরের সেপ্টেম্বরে সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তখন প্রশ্ন ওঠে, তাহলে স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন? এছাড়া সংসদ চলাকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ডিসেম্বরে সেই সিদ্ধান্ত বাতিল হয়। তবে গুলশানের 196 নম্বর বাসভবন মায়ের স্মৃতি বিজড়িত ফিরোজা নাকি সরকারি বাসভবনে থাকবেন, তা নির্ভর করছে তারেক রহমানের ইচ্ছের উপর। গভর্নমেন্টের সিদ্ধান্ত, এটা আমি ঠিক বলতে পারবো। গভর্নমেন্ট কিভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে হবে।
আমাদের সেরকম হেয়ার রোডে অবস্থিত যমুনার পাশেই ২৯ নম্বর ভবন বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত। ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং সবশেষ ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া উঠেছিলেন এই সরকারি বাসভবনে। এরপর ২০০১ সাল থেকে এ পর্যন্ত কোনো বিরোধী দলীয় নেতা এই বাড়িতে ওঠেননি। তবে নির্বাচনের আগে জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা বলেছিলেন তারা কেউ সরকারি বাড়ি ব্যবহার করবেন না। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত আমিরের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বেইলি রোডে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাইলফলক অর্জন করেছে বলে জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে জানিয়েছে দেশি 4টি নাগরিক সংগঠন। এদিকে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ দিয়েছেন পর্যবেক্ষকরা। ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ আন্তর্জাতিক সংস্থার প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদনের পর এবার এশিয়ান নেটওয়ার্ক এবং দেশি 4টি নাগরিক সংগঠন তাদের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করল। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রেস ব্রিফ করেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন ANFRIL এর চেয়ারপারসন রোহানা এন হেতিয়ারাচ্চি জানান, সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচনী প্রচারণার খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ দেন। Full implementations of campaign finance law. We have noticed that there is no proper format to submit the candidate for their income and expenditure report for the youth and women. There are so many barriers. I think the political party has to seriously think about it. More transparent mechanism for counting. এদিকে একই স্থানে রোববার যৌথ সংবাদ সম্মেলন করে প্রতিবন্ধী, সংখ্যালঘু এবং নারী অধিকার ইস্যুতে কাজ করা নাগরিক সংগঠনের পর্যবেক্ষকরা। অধিকার নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ উল্লেখ করে নির্বাচনের পর হঠাৎ করে সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল, শৃঙ্খলাপূর্ণ ছিল, কিছু সহিংসতার ঘটনাও এদিনে ঘটেছে। একই সঙ্গে আমরা পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছি। আরশি ট্রাস্ট জানায় 10 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত নারীর প্রতি অনলাইন সহিংসতা বেড়েছে এবং নারী প্রার্থীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়রানি করা হয়েছে। ভোটের আগে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ছিল জানিয়ে রূপসা জানায়, ভোটের দিনের পরিবেশ অনেক শান্তিপূর্ণ ছিল। সংখ্যালঘু সম্প্রদায় আসলে এই নির্বাচনে অনেক ভীতির মধ্যে ছিল, কিন্তু আমরা আসলে নির্বাচনের দিনে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেছি চিত্র আসলে অনেকটা ভিন্ন। প্রার্থীদের বা অ্যাক্টিভিস্টদের ক্ষেত্রে কমেন্ট সেকশনে বেশ পরিমাণে তাদের সাথে এই জেন্ডার বেস ভায়োলেন্সে তারা শিকার হয়েছেন। ভবিষ্যতে নির্বাচনের জন্য বেশ কিছু সুপারিশ তুলে ধরে সংগঠনগুলো। 12 তারিখ পর্যন্ত আমরা দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সরকারি দল ইতিবাচক ভূমিকা পালন করলে জামাত সহযোগিতা করবে, তবে জনস্বার্থ বিঘ্নিত হলে জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে কিশোরগঞ্জের ইটনায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে হৃদরোগে মারা যাওয়া জামাত কর্মী শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ইটনা উপজেলার শিমুলবাগ গ্রামে শাহ আলমের পরিবারের সঙ্গে দেখা করেন জামাত আমির। এ সময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। যোগ দেন আয়োজিত স্মরণ সভায়। পরে কটিয়াদি সরকারি কলেজ মাঠের নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস সালামের পরিবারের সঙ্গে দেখা করতে যান জামাত আমির। সংসদে একটা দল সরকারি দল হিসাবে বসবে, একটা দল বিরোধী দল হিসাবে থাকবে। সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, মিনিমাম 2 চাকা লাগে। তো সরকারি দল যদি ইতিবাচকভাবে তারা কার্যক্রম করেন, আমাদের সহযোগিতা তারা পাবেন।
কিন্তু জনস্বার্থ যদি বিঘ্নিত হয় তাহলে তো আমরা জনগণের পক্ষেই আমরা অবস্থান নেব এবং আমাদের অবস্থান হবে একদম ক্লিয়ার কাট। এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে বিচার বিভাগ, বিচার বলতে কিছুই নেই আমাদের দেশে। আমরা স্বাধীন বিচার বিভাগ চাই এবং কারো উপর সামান্য কোনো অবিচার হলেই আমরা কিন্তু প্রতিবাদ করব। শপথ নিয়ে সংসদে গেলেও 32টি আসনে ভোট জালিয়াতি ও ফলাফলে কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের পথে হাঁটার কথা জানিয়েছে 11 দলীয় ঐক্য। অভিযোগ নিয়ে ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন জোটের নেতারা। রোববার বেলা 12টার দিকে নির্বাচন কমিশনে যান তারা। কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, বিভিন্ন আসনে জালিয়াতি, ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া এবং ফলাফল শিটে ঘষা মাজার মতো অনিয়ম ঘটেছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছিল। কিছু আসনে ফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে, আবার কিছু আসনে বিদ্যুৎ গতিতে ফল ঘোষণা করা হয়েছে। তিনি জানান, অনিয়মের প্রতিবাদে কাল বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিকেল 4:30টায় বিক্ষোভ মিছিল হবে। আমাদের দেশবাসী, দেশের জনগণ, ঐতিহাসিক নির্বাচন, উৎসবমুখর পরিবেশের নির্বাচন, নানা ভাষায় যে আখ্যায়িত, ভোট গ্রহণ সূচনা সুন্দর হলো, সমাপ্তি সুন্দর হয় নাই। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি, দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। আমরা শপথ গ্রহণ করব, পার্লামেন্টেও যাব, আমরা গঠনমূলক ভূমিকা পার্লামেন্টে রাখব এবং আমাদের জন্য রাজপথও খোলা থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং 2 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের রায় 4 মার্চ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ রায়ের এদিন ধার্য করেন। এ মামলায় গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। পলাতক রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার সহ 4 জন। তারা হলেন খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়া। গত 3 ফেব্রুয়ারি এই মামলায় উভয় পক্ষের শুনানি শেষ হয়। এছাড়া পলাতক 4 জনের পক্ষে শুনানি করেন স্টেট ডিফেন্স মোহাম্মদ আমির হোসেন। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। নির্বাচনী ডামাডোল ও সাপ্তাহিক ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরেচা কাজিরহাট নৌরুটে দেখা গেছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি যাত্রী। তবে ঘাট এলাকায় নেই যানজট কিংবা ভোগান্তি। ঘাট কর্তৃপক্ষ জানায়, ফিরতি যাত্রা নির্বিঘ্ন করার জন্য সবকটি লঞ্চ ও ফেরি চলাচল করছে। যাত্রীর চাপ থাকলেও পর্যাপ্ত ফেরি থাকায় মানুষের স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারছে। নেই অতিরিক্ত ভাড়া বা বিশেষ কোনো অভিযোগ। আমি নির্বাচনের জন্য বাড়ি গিয়েছিলাম, এখন আবার কর্মস্থানে ফিরছি। এবারের নির্বাচন এবং ভোট অনেক সুস্থ সবলভাবে হয়েছে এবং আমরা অনেক খুশি। বাড়িতে ভোট দেওয়ার জন্য গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ভোট দিয়ে চলে আসছি। ট্রেনে উঠতে পারিনি, শিবরামপুর গেছিলাম, সেখান থেকে কতগুলো টাকা খরচ করে এখানে আসে আবার এই যে বসে থাকে আসা। বগুড়ার গাবতলীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শনিবার রাত 12:30টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাইফুল। এ সময় বাড়ির ঠিক সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা সাইফুলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। স্বজনরা জানান, বগুড়া শহরে চাপগ্রাম এলাকায় ট্রাকের ব্যবসা পরিচালনা করতেন সাইফুল। আর্থিক কোনো লেনদেন নিয়ে সাইফুলকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। এদিকে হত্যাকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। রাতের বেলা আম্মু ফোন দিয়েছিল যে কোনটি তুমি করছো, সাবগ্রাম আছি, করছো তাড়াতাড়ি বাড়িতে আসো, করছো আচ্ছা জামনি। আমার ভাই মানুষ হিসেবে যথেষ্ট ভালো ছিল, গ্রামে কারোর সাথে কোনো ধরনের যে গ্যাম জ্যাম বা ফাসাদ এ ধরনের কোনো কিচ্ছুই নাই। এর সঙ্গে কারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে
তাদের বিচার করা হোক। নিশ্চয়ই কোনো শত্রুতার জের ধরে কেউ ওত পেতেছিল, প্রাথমিকভাবে আমাদের এটা মনে হয়েছে। আরও তদন্ত প্রয়োজন। আমরা তদন্ত পরবর্তীতে খুব ক্লিয়ার হব যে আসলেই এটা কিভাবে এবং কেন, কারা কিভাবে সত্যটি সংঘটিত করেছে। বিনিয়োগে চাঙ্গা দেশের শেয়ার বাজার। নির্বাচনের পর প্রথম কার্যদিবসে এই ঢাকার পুঁজি বাজারে দৈনিক লেনদেন ছাড়িয়েছে 1,000 কোটি টাকা। দুপুর পর্যন্ত প্রধান সূচক বেড়েছে প্রায় 200 পয়েন্ট। রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলে শেয়ার বাজার আরও চাঙ্গা হওয়ার আশা বিনিয়োগকারীদের। আর্থিক এই খাতকে শক্তিশালী করতে সরকারের দূরদর্শী সিদ্ধান্ত চান ব্রোকার্স হাউস মালিকরা। ঊর্ধ্বমুখী ঢাকার পুঁজিবাজার। নির্বাচনের পর সপ্তাহের প্রথম কার্যদিবসে দুপুর 2টার আগেই দেশের প্রধান শেয়ার বাজারে দৈনিক লেনদেন ছাড়ায় 1,200 কোটি টাকা। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে প্রায় 190 পয়েন্ট যোগ হয়ে দাঁড়ায় 5,591 পয়েন্ট, যা 18 মাসে সর্বোচ্চ। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুপুর 2টা পর্যন্ত দাম বেড়েছে 382টির, কমেছে 25টির এবং হাত বদল হয়েছে 8টি কোম্পানির শেয়ার। শেয়ার বাজারে এমন চাঙ্গাভাবের কারণ হিসেবে শান্তিপূর্ণ নির্বাচনকে সামনে আনছেন সাধারণ বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে যারা ঘাপটি মেরে বসে আছে, যারা এই বাজারটাকে ধ্বংস করতেছে, এদেরকে খুঁজা বাইর করে এদেরকে অপসারণ করতে হবে। বাংলাদেশের জনগণের পুঁজিবাজারের মানুষের প্রত্যাশিত একটা সামনে সুন্দর একটা পুঁজিবাজার আশা করতেছি। আমরা সেই পুঁজিবাজারটা বাজার যেন আমরা দেখতে পাই। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী তারা যেন ক্ষতি পুষিয়ে মার্কেটে যে ক্ষতি হয়েছে এটা যেন রিকভারি করতে পারে। সরকারের প্রত্যক্ষ নজর থাকলে দেশের আর্থিক খাতের মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করবে পুঁজিবাজার, এমন প্রত্যাশার কথাও জানান সংশ্লিষ্টরা। জনাব তারেক রহমান স্যারের কাছে আমাদের প্রত্যাশা যে উনি একটা বাজার, সুন্দর একটা পুঁজিবাজার আমাদেরকে উপহার দিবেন। ঢাকার পাশাপাশি চাঙ্গাভাব ফিরেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকারে বড় পরীক্ষা হতে যাচ্ছে রমজানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। তবে বাংলাদেশ ব্যাংক বলছে রমজানে ভোগ্যপণ্যের পর্যাপ্ত আমদানি হয়েছে, যা সরকারকে স্বস্তি দেবে। বাজার স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশা বাংলাদেশ ব্যাংকের। অর্থনৈতিক ধারাবাহিকতা বা ভারসাম্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বেকারত্ব ও মূল্যস্ফীতি। নবনির্বাচিত সরকারের যাত্রার শুরুতেই মোকাবেলা করতে হবে রমজানের বাজারের গতিবিধি। তবে এবার বাজার স্থিতিশীল রাখতে নির্বাচনের আগেই গত বছরের থেকে 40% বেশি ভোগ্যপণ্য আমদানি করেছে সরকার। এছাড়া রমজান মাসে ট্রাক সেলের মাধ্যমে প্রায় 30 থেকে 35 লাখ ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার ঘোষণা টিসিবির। নিয়মিত পণ্য সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রির পাশাপাশি ছোলা ও খেজুরও থাকছে তালিকায়। সব মিলে শুধু নির্বাচিত সরকারই নয়, বাংলাদেশ ব্যাংক বলছে কোনো সংকট হবে না বাজারে। কোনো পণ্যেরই কোনো প্রকার ঘাটতি দেখা যাবে না। আর যদি ঘাটতি দেখা না যায়, অর্থনীতির এক স্বাভাবিক সংজ্ঞা যে চাহিদা মোতাবেক যদি যোগান থাকে, মূল্যর উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। অর্থাৎ যারা আমাদের দেশবাসী একটা স্বস্তিদায়ক রমজান পার করতে পারবে বলে আমরা আশা করি। এরই মধ্যে বন্দর কার্যক্রম স্বাভাবিক হয়েছে, ফলে পণ্য ছাড় ও পরিবহনের বাধা নেই। মূল্যস্ফীতি সামাল দিতে বাজারে ঘাটতি পড়তে দিতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানি করা আছে এবং মজুদ আছে। এখন মজুদকৃত পণ্যগুলো ডিস্ট্রিবিউশন যদি যারা আমদানি করেছে তারা সঠিকভাবে করে ফেলে, তবে আশা করি কোনো পণ্যের কোনো ঘাটতি থাকবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে সরবরাহ করবে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পবিত্র রমজান সামনে রেখে দেশে দেশে চলছে প্রস্তুতি। ধ্বংসস্তূপের মধ্যেই নিজেদের সাধ্যমতো পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিচ্ছেন অসহায় গাজাবাসী। ইসরায়েলি বর্বরতার মধ্যেই যুদ্ধবিধ্বস্ত গাজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে থাকা শিশুরা তাঁবু সাজাচ্ছে কোমল পানীয়র ক্যান থেকে। চারিদিকে সেনাদের নজিরবিহীন হামলার ধ্বংসস্তূপ, স্বজন হারানোর যন্ত্রণা, খাদ্যের তীব্র সংকট যখন নিত্যসঙ্গী, সে সময় নিঃস্ব মানুষগুলোর একমাত্র অবলম্বন মহান আল্লাহ তাআলার ইবাদত। জীবনের নিশ্চয়তা না থাকলেও সিয়াম সাধনার মধ্য দিয়ে মাসটি অতিবাহিত করার প্রত্যয় তাদের। গাজার বিভিন্ন জায়গায় নিত্যপণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। পবিত্র মাহে রমজান শুরুর আগেই নিজেদের সাধ্যের মধ্যে কেনাকাটা সারছেন ফিলিস্তিনিরা।
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। পবিত্র মাহে রমজান সামনে রেখে দেশটিতে চলছে নানা প্রস্তুতি। রোজার মাসে প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সিয়াম সাধনার মাস শুরুর আগে কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ। জাকার্তার কাঁচা বাজারগুলোতে ভিড় থাকলেও ক্রেতাদের ব্যাগে পণ্য উঠছে কম। মুদ্রাস্ফীতির চাপে মাংসের দোকানে বিক্রি নেমেছে অর্ধেকে। বিক্রেতাদের অভিযোগ, সরকারের ফ্রি মিল প্রোগ্রামের মতো উদ্যোগগুলোর কারণে বাজারে সরবরাহ কমছে, যার সরাসরি প্রভাব পড়েছে বেচাকেনায়। আমরা আগে দিনে 100 কেজি পর্যন্ত বিক্রি করতাম, কিন্তু এখন বড়জোর 50 কেজি বিক্রি হচ্ছে। এটা অনেক বড় একটা ধস। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, জিনিসের দামও চড়া, তাই সেই কারণেই ক্রেতা কমে গেছে। পাকিস্তানের চিত্র খুব একটা ভিন্ন নয়। করাচি থেকে ইসলামাবাদ, সবখানেই সাধারণ মানুষের চোখে মুখে উৎকণ্ঠা। মুদ্রাস্ফীতি কিছুটা কমলেও জ্বালানি ও বিদ্যুতের বাড়তি দাম সবজির বাজারকে করেছে অস্থির। খেজুরের মতো পণ্যের ট্যাক্স বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দেখুন সরকার কত বেশি সেলস ট্যাক্স চাপিয়েছে। আমি যেহেতু খেজুর ব্যবসায়ী, তাই খেজুরের কথা দিয়েই আপনি আন্দাজ করতে পারবেন। আগে প্রতি কন্টেনারে আমি 1 লাখ বা 1,30,000 রুপি দিতাম, আর এখন দেখুন কি অবস্থা। সেই এক কন্টেনারের ট্যাক্সি 8 লাখ রুপিতে গিয়ে ঠেকেছে। আর্থিক এই সংকট মোকাবিলায় পাকিস্তান সরকার 3,800 কোটি রুপির রমজান রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। বাইরের বিতর্ক সরিয়ে ম্যাচ মাঠে গড়ালেও আবারও আলোচনায় দুদলের হ্যান্ডশেক ইস্যু। নানা বিতর্ক, শঙ্কা আর সমঝোতার পর শ্রীলঙ্কার কলম্বোর মাঠে গড়াতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ। সবাই যখন ব্যস্ত দুদলের একাদশ নির্বাচন কিংবা পরিসংখ্যান নিয়ে, তখন নতুন করে জন্ম দিয়েছে আরও এক বিতর্ক। এই ম্যাচের আগে দুদলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করবে কিনা তাই এখন বেশি আলোচনায়। হ্যান্ডশেক কাণ্ডের শুরুটা হয়েছিল 2025 সালের এশিয়া কাপে। সেপ্টেম্বরে 3 বার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। কোনো ম্যাচেই টসের সময় দুদলের অধিনায়ক হাত মেলাননি, এমনকি ম্যাচের পরও একই চিত্র দেখা গিয়েছে। পরে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে ভারত পাকিস্তানের নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এবং রাইজিং স্টার্স এশিয়া কাপের ম্যাচেও। টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও বারবার উঠেছে হ্যান্ডশেক বিতর্ক, যেখানে ক্রিকেটীয় চেতনাকেই গুরুত্ব দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আগা। তবে বিষয়টি ভারতের কোর্টেই ঠেলে দিয়েছেন তিনি। আমরা তা মাঠে জানতে পারবো। এই ম্যাচটি একই স্পিরিট নিয়ে খেলা উচিত। তবে আমার মনে হয় ক্রিকেটের শুরু থেকে যেভাবে খেলা হয়ে আসছে সেভাবেই এটা খেলা উচিত। আমি কি প্রত্যাশা করি তা গুরুত্বপূর্ণ নয়, ভারত কি করতে চায় বিষয়টি পুরোটাই তাদের ওপর নির্ভর করছে। এশিয়া কাপে হাত না মেলানোর সিদ্ধান্তটি আসে ভারতের পক্ষ থেকে। পাকিস্তানের বিপক্ষে ভারতীয়দের হাত না মেলানোর সে ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তার নেতৃত্বেই বিশ্বকাপের মঞ্চে মেন ইন গ্রিনদের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও হ্যান্ডশেক ইস্যু নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সূর্যকুমারকে। অপেক্ষা করুন, ভালো মতো খাওয়া দাওয়া করুন, ভালোভাবে ঘুমান, আমরা মাঠেই দেখব কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনারাই বলুন। আমার কাছে খেলাটাই আসল। আগে ম্যাচটা খেলি, টসের সময় হ্যান্ডশেক হবে কিনা সেটা দেখা যাবে। মাঠে দুদলের লড়াই হলেও এ ম্যাচে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে ক্রিকেটাররা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ। এমপিদের পড়াবেন সিইসি, মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছ থেকে। সার্কভুক্ত দেশে পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ। এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে। ব্রিফিংয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ। এবং ইতিবাচক ভূমিকা রাখলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত। কিশোরগঞ্জে দলটির আমির। ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে ইসিতে 11 দলীয় ঐক্য। কাল প্রতিবাদ সমাবেশের ডাক। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইনান। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।